তোমরা শুধু বাবরি মসজিদ ভেঙে গুঁড়ো করে দাওনি, পাশের দেশ বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ঘটুক অথবা না ঘটুক, আমার দেশের মুসলমান মানুষকে তোমরা আক্রমণ করেছো। তোমরা আমার দেশে একটার পর একটা আইন এনে 12 বছরের 14 বছরের ছেলেগুলোকে ইট দিয়ে থেতলে মেরেছো জয় শ্রীরাম বল না হোক বলে। তোমরা আজকে বলছো তোমরা মুসলমানদের স্বার্থে আনছো, আমি বলছি আমি মেনে নিলাম, এখানকার মানুষ মেনে নিল। তোমার দলের ওই বিজেপি আর এসএসের ছেলেগুলো মানবে তো যে নরেন্দ্র মোদী মুসলমানদের স্বার্থে আইন আনছে? আচ্ছা, ওই যে দিল্লির জামা মসজিদ 450 বছরের পুরনো মসজিদ, কি করে তার কাগজ দেখানো সম্ভব? সেলডিট কি করে দেখানো সম্ভব? কালকে তুমি বলবে তোমার কাছে কাগজ নেই, ওই জামা মসজিদটা ওয়াকফে সম্পত্তি না, আর ভারতবর্ষের মানুষ সেটা মেনে নেবে। নরেন্দ্র মোদী সরকার জবে থেকে দিল্লির মসনদে বসেছে, একটার পর একটা আইন এনে বেআইনি ভাবে, কারণ বেআইনি ভাবে কি কি সেই উদাহরণগুলো আমরা অল্প সংক্ষেপে দেব। তারা ভারতবর্ষের সংখ্যালঘু মানুষের উপর একটার পর একটা আক্রমণ নামিয়ে এনেছে, এটা সাম্প্রতিকতম আক্রমণ। মুসলমান সমাজ সবচেয়ে বেশি আশঙ্কার মধ্যে আছে, রক্তাক্ত। কিন্তু এই লড়াইটা শুধু মুসলমানদের লড়াই নয়, এই লড়াইটা ভারতবর্ষের তামাম যারা সংবিধান বাঁচানোর লড়াই করছেন সেই সমস্ত মানুষের লড়াই। আর ওরা এটাকে বানিয়ে দিতে চাইছে যে এটা মুসলমানদের সাথে হিন্দুদের, মানে ওরা বোধহয় হিন্দু ধর্মের সোল প্রোপাইটার, ওরা হচ্ছে মালিক। তো আমাদের মতো মানুষ, আপনারা জানেন এর আগে এনআরসির সময় ওটা ঠিক এই জিনিসটা করার চেষ্টা করেছিল যে হিন্দুদের কোনো ভয় নেই। এনআরসিতে এমন একটা আইন আনছি মুসলমানদেরকে কাগজ দেখাতে, মুসলমানদেরকে আমরা দেশ থেকে বের করে দেবো, হিন্দুদেরকে আমরা আবার কাগজ না থাকলেও ওই শরণার্থী বানিয়ে করে দেবো। আপনারা তার পরিণাম জানেন। ভারতবর্ষের প্রতিটি জায়গায় হিন্দু মুসলমান নির্বিশেষে এই পশ্চিমবাংলার মানুষ আমরা আজকে পর্যন্ত আটকে দিতে পেরেছি। ওরা আমাদের বুকের উপর গলার উপর পা দিয়ে বলে এনআরসি করবে, তারপর নির্বাচন করবে, ওই দিলীপ ঘোষরা ঘোষণা করেছিল। তারপর নরেন্দ্র মোদীকে রামলীলা থেকে দাঁড়িয়ে বলতে হয়েছে না না আমার সরকার আসার পর এনআরসি নিয়ে বলে কোনো কথা হয়নি। আজও এনআরসি ওরা চালু করতে পারেনি, কারণ আমরা ঐক্যবদ্ধ ভাবে তাকে প্রতিরোধ করেছি। ওয়াকফের উপর যে নতুন সাম্প্রতিকতম নামিয়ানা আক্রমণটা কি আপনারা বোধহয় কিছু কিছু ইতিমধ্যে শুনেছেন। এই যে ঈদগার ময়দানটা আছে, আমি জানি না এটা কত বছরের পুরনো, এর কাগজ আছে কিনা। এরকম অসংখ্য সমাজ সেবার জন্য দান করে যাওয়া। ওয়াকফ মানে হচ্ছে আমরা বলি ফুল স্টপ, জমির হাত বদল হয়, মালিকানার বদল হয়। ওয়াকফ হয়ে গেলে আর হাত বদল হয় না, তাকে আল্লাহর নামে দিয়ে দেওয়া হয়েছে। ওটা জনসাধারণের সেবার জন্য কেবলমাত্র যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে, জমিটা যিনি দান করেছেন সেই উদ্দেশ্যে এটা চলবে। এবং এটা ওদের পছন্দ নয়। কেন পছন্দ নয়? কারণ ভারতবর্ষের যেখানে যত জমি আছে, ওয়াকফ সম্পত্তির প্রধান অংশটা হচ্ছে জমি। কতটা জমি এর আগের বক্তা বলছিলেন, আমি এর আগে প্রবীণ বক্তা বলছিলেন, আমি শুনছিলাম, একদম সত্যি কথা বলছিলেন যে ওরা শুধু সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে না, ওরা সংবিধানকে প্রত্যেক দিন রক্তাক্ত করছে, আঘাত করছে, হত্যা করছে সংবিধানকে। আর ওরা শুধু ইংরেজদের মতো আজকে আবার সেই আক্রমণগুলো নামাচ্ছে না, ওরা সেদিনকেও ইংরেজদের চর ছিল। ভারতবর্ষের মানুষ যখন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিল, এই আরএসএস বিজেপির যারা পূর্বসূরি জনসংঘ, সেদিন ওরা ব্রিটিশদের চর ছিল, স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল। ভিক্টোরিয়া ছিল ওদের কাছে রানী, আর ওরা বলতো মুসলমান শাসন থেকে বলে হিন্দুদের মুক্তি দেবে ব্রিটিশরা, এইটা ওদের ভূমিকা। আর ওরা যে সংবিধানকে মানে না, শুধুমাত্র এই কারণে নয় যে এটা একটা ধর্মনিরপেক্ষ সংবিধান, এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত মানুষের অধিকার সমান। ওরা প্রথম দিন থেকে এই সংবিধানের বিরোধিতা করেছে। ঐতিহাসিকভাবে এখানে যারা আছেন তারা জানবেন যে কি করে একটা ব্রাহ্মণের ভোট একটা একই দাম, একটা চন্ডালের ভোট, একটা সাঁওতালের ভোট, একটা দলিতের ভোট এক। আরএসএস তার দপ্তরে কোনোদিন জাতীয় পতাকা তোলেনি, ওরা জাতীয় পতাকাকে ঘৃণা করেছে। কারণ পতাকায় কেন তিনটে রং থাকবে, সবুজ, গেরুয়া, সাদা, পতাকা হতে হবে গেরুয়া। এটা তারা আজকে আমাদের দেশপ্রেম শেখাতে আসছে। যারা আমাদের জাতীয় পতাকাকে ঘৃণা করেছে প্রথম দিন থেকে, যারা আমাদের সংবিধানকে প্রথম দিন থেকে অস্বীকার করেছে যে সব হতে পারে না, সেই ব্রাহ্মণ্যবাদী মনুবাদী একটা সাম্প্রদায়িক শক্তি আজকে ভারতবর্ষের ক্ষমতায় বসে তারা আজকে বলছে পার্লামেন্টে দাঁড়িয়ে, ভাবুন ওয়াকফের মতো সব জমি, উদ্দেশ্যটাকে আমরা জানি। ওরা বলছে ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে সবচেয়ে বেশি জমি আছে,
তারপর বেশি জমি আছে ভারতবর্ষের রেলের কাছে, এই কথাগুলো আপনারা শুনেছেন। আর তৃতীয় জমি কার কাছে আছে? ওয়াকফ বোর্ডের কাছে। 9.5 লক্ষ একর জমি আছে। ভাবুন এইটা ওরা কেন বলছে? ওরা বলতে চাইছে এবং বলছে, পার্লামেন্টে দাঁড়িয়ে এত সাহস ওরা বলছে এই ওয়াকফ সম্পত্তিতে মুসলমান দরিদ্র মুসলমানদের কাজে লাগে না। এইবার এইগুলোকে আমরা নিয়মের আওতায় আনবো। এটা যেমন সত্যি কথা, এটা মিথ্যা কথা। ওরা যখন বলছে ওয়াকফের কাছে 9.5 লক্ষ একর জমি আছে, ওরা বলছে না। আমি আপনাদেরকে বলছি শুধু দক্ষিণ ভারতের মন্দিরগুলোর কাছে 10 লক্ষ, শুধু সারা ভারত ছেড়ে দিন, ওই তিরুপতির মন্দির, ওই পদ্মনাভন মন্দির, ওই অন্ধ্রপ্রদেশের মন্দিরগুলো, তামিলনাড়ুর মন্দিরগুলো দেখে তাকিয়ে দেখুন, ওদের দেখে নেবে দেবত্বের সম্পত্তি। আপনি যাবেন নেটে গিয়ে সার্চ করলে 1 মিনিটে দেখতে পাবেন। ওই কটা মন্দিরের মোট জমির পরিমাণ হচ্ছে 10 লক্ষ একরের বেশি। ভাবুন, ওরা বলছে আমরা তো গরিব মুসলমানের স্বার্থে আইনটা নিয়ে আসছি। আর আমরা বলছি ঠিকই, আমরা তো তোমাদের চিনি না। অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ তো আমরা চিনি না। তোমরা শুধু বাবরি মসজিদ ভেঙে গুঁড়ো করে দাওনি। পাশের দেশ বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ ঘটুক অথবা না ঘটুক, আমার দেশের মুসলমান মানুষকে তোমরা আক্রমণ করেছো। তোমরা আমার দেশে একটার পর একটা আইন এনে 12 বছরের 14 বছরের ছেলেগুলোকে ইট দিয়ে থেতলে মেরেছো জয় শ্রীরাম বল না হোক বলে। তোমরা আজকে বলছো তোমরা মুসলমানদের সাথে আনছো। আমি বলছি আমি মেনে নিলাম, এখানকার মানুষ মেনে নিল। তোমার দলের ওই বিজেপি আর এসএস এর ছেলেগুলো মানবে তো যে নরেন্দ্র মোদী মুসলমানদের সাথে আইন আনছে? মিথ্যে কথা বলার একটা সীমা আছে। ওরা বলছে আমরা এই যে ওয়াকফ আইনটাকে সরল করছে। কি ছিল আইন, কিভাবে সরল করছে? আমি মাত্র অসংখ্য উদাহরণ দেব না, কারণ অনেক বক্তা আছে, আমি দুটো মাত্র উদাহরণ দিচ্ছি। আচ্ছা, ওয়াকফ করার যে অধিকার ছিল আপনারা জানেন কিনা আমি জানি না। আমি ওয়াকফ করতে পারতাম, তার জন্য আমাকে মুসলমান হতে হতো। আমি একটা রাস্তা করার জন্য, একটা মাদ্রাসা করার জন্য, যে আমার কাছে জমি আছে, আমার মৃত্যুর আগে অথবা পরে আমি জমিটা ওয়াকফ বোর্ডকে দিয়ে গেলাম, এখানে যাতে একটা মাদ্রাসা চলে, যাতে এই রাস্তাটা হয়, এটা আমি করতে পারতাম। ভারতবর্ষের সংবিধান আমাকে আইনের সুযোগ দিয়েছে। ওরা বলছে আমরা ওয়াকফকে আরো ভালো করছি, তাহলে ওয়াকফ করার সুযোগ কি বাড়লো? ওরা নতুন আইন নিয়ে আসছে। আমি যদি আজকে ইসলাম ধর্মে গ্রহণ করি, তাহলেও আমি আজকে ওয়াকফ করতে পারবো না, আমাকে 5 বছর ওয়েট করতে হবে। ভাবুন। আর ওরা বলছে আমরা তো ওয়াকফের আইনটাকে সরল করে দিচ্ছি, আর এটাকে আমাদেরকে মানতে হবে। আর একটা মাত্র উদাহরণ দিই। এই যে ঈদগাহের কথা বললাম, আমি জানি না এর কোনো কাগজ আছে কিনা, কিন্তু ভারতবর্ষে হাজার হাজার এরকম ঈদগাহ আছে, কবরস্থান আছে, যার কাগজ থাকা সম্ভব নয়। ওরা এর আগে এনআরসির সময় আমাদের বলেছিল যে তোমরা ভারতবর্ষের নাগরিক কিনা, কেন কাগজ দেখাও, তোমরা ভারতবর্ষে জন্মেছো, বার্থ সার্টিফিকেট দেখাও, তোমার ভারতবর্ষে কেনা জমির দলিল দেখাও। আর আমরা ওদেরকে প্রশ্ন করেছিলাম যে আচ্ছা আপনার বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা কত সালে চালু হয়েছিল ভারতবর্ষে? তার আগের মানুষগুলো কি করে দেখাবে তার জন্মের সার্টিফিকেট? ভারতবর্ষের কত কোটি মানুষের নিজের 1 ছটাক জমি নেই, কত কোটি কোটি মানুষ কোনোদিন স্কুলে যায়নি, সে স্কুল লিভিং সার্টিফিকেট কি করে দেখাবে? ওরা আজকে ওয়াকফের জমি দখল করার জন্য একই কথা বলছে, ডিজিটালি রেজিস্টার্ড পেপার দেখাও, কোনো জমি আমরা নেব না, তুমি কাগজ দেখাও, রেজিস্ট্রি করো। কি সুন্দর কথা। আর আমাদের মতো মূর্খ লোক রাস্তায় দাঁড়িয়ে গত 10 দিন ধরে আমরা এই কথাটা বলে যাচ্ছি প্রতিটি জায়গাতে গিয়ে। আচ্ছা, ওই যে দিল্লির জামা মসজিদ, 450 বছরের পুরনো মসজিদ, কি করে তার কাগজ দেখানো সম্ভব? সেল ডিড কি করে দেখানো সম্ভব? কালকে তুমি বলবে তোমার কাছে কাগজ নেই, ওই জামা মসজিদটা ওয়াকফের সম্পত্তি না, আর ভারতবর্ষের মানুষ সেটা মেনে নেবে। আর যারা এর আগের বক্তারা বলছিলেন যে ওয়াকফের জমি আমাদের ফিরিয়ে দাও, আমি আবার বলছি ওরা চেষ্টা করছে দখল করার, এখনো করতে পারেনি। ভারতবর্ষের সুপ্রিম কোর্টে বড় বড় দুটো থাপ্পড়কে ওরা এখন তোতলাচ্ছে। এই প্রশ্নগুলো ভারতবর্ষের সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করেছে যে কি করে 400-500 বছরের পুরনো, আমরা যাকে বলি ওয়াকফ বাই ইউজ, ওয়াকফের জন্য ইউজ হচ্ছিল 500 বছর ধরে, 600 বছর ধরে, তুমি বলছো তার কাগজ দেখাতে হবে। বলছে এটার উত্তর দেওয়ার জন্য ওদের বলে 7 দিন সময় লাগবে।
পার্লামেন্টে বিরোধীরা যখন এই প্রশ্নগুলো করেছিল, পার্লামেন্টে ব্রুট মেজরিটি নিয়ে প্রশ্নের কোনো উত্তর ওরা দেয়নি। সুপ্রিম কোর্ট একটা সহজ প্রশ্ন করেছে, আচ্ছা ওয়াকফ বোর্ডে শুধু মুসলিমরা থাকবে না, অন্য ধর্মের লোকও তুমি আনবে, তাহলে ওই হিন্দু মন্দিরদের ট্রাস্টে সেখানে মুসলমানদের রাখা যাবে তো? বলেছে উত্তর দিতে 7 দিন লাগবে। তার আগে বলছিল আমরা বহু আলোচনা করেছি, রাতভর পার্লামেন্টে আলোচনা হয়েছে, এত কিছু ভেবে চিন্তে করেছি, এই সহজ প্রশ্নের উত্তর ওরা দিতে পারছে না। কারণ যদি উত্তর দিতে চায় তাহলে ওরা আসল উদ্দেশ্য বেরিয়ে পড়বে। আমি আপনাদের বলছি, ওই যে তামিলনাড়ুর হিন্দু মন্দিরগুলোর কথা বললাম, ভারতবর্ষে যখন জনগণনা হয় তখন দেখবেন ওই শিখ, জৈন, বৌদ্ধ সবাইকে ওরা হিন্দু জনগোষ্ঠী বলে গণে। আর তামিলনাড়ুর মন্দিরগুলোতে মুসলমান তো ছেড়ে দিন, দলিতদেরকেও ছেড়ে দিন, তারা বলে হিন্দু নয় আর কি। কোন বৌদ্ধ, কোন শিখ, কোন বৌদ্ধ আজ পর্যন্ত কোন মন্দির ট্রাস্টে ঢোকার প্রবেশ অধিকার আছে? এই সহজ প্রশ্নের উত্তর দিতে বলে 7 দিন লাগবে। আমরা এই সরকারটাকে চিনি যে ভারতবর্ষের প্রতিটি, এর আগের বক্তারা বারবার বলছিলেন যেটা হিন্দু মুসলমানের লড়াই নয়, আমরা কোন ধর্মগোষ্ঠীর বিরুদ্ধে নয়। আর আমি বলছি ভারতবর্ষের এই সরকারটা প্রতিটি ধর্মগোষ্ঠীর উপর আক্রমণ নামাচ্ছে। গতকাল ওরা মুম্বাইয়ে একটা জৈনদের মন্দির ভেঙে দিয়েছে। আর দলিত যদি হন, আপনি হিন্দু ধর্মে জন্ম করেছেন, দলিত যদি হন, আপনি ঘোড়ায় করে বিয়ে করতে গেলে আপনাকে ওরা আগুনে পুড়িয়ে মারবে। দলিত যদি হন, উত্তরপ্রদেশে আপনি চাষের জমিতে কাজ করতে, আপনি কাগজ খুলে দেখবেন, কালকের কাগজ খুলে দেখবেন, আজকের কাগজ খুলে দেখবেন। আর এখানে শুভেন্দু অধিকারী বলবে হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা গেরুয়া পতাকা লাগাচ্ছে না, দেখছেন না? ও নতুন হিন্দু হয়েছে। কারণ যতদিন তৃণমূলে ছিল তখন ওকে রামনবমীর মিছিল। আমরা বারবার বলছি সাধারণ হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে এই হিন্দু ধর্মের রাজনীতির ব্যবসা করছে, যাদেরকে আমরা রাজনৈতিক হিন্দুত্ববাদী বলছি, এদেরকে গুলিয়ে ফেলবেন না। রামনবমীতে সাধারণ হিন্দু মানুষ বাড়িতে পুজো করে, উপবাস করে, মসজিদে কারা যায়? ওই শুভেন্দুর মতো মস্তান যারা তরোয়াল নিয়ে ডান্ডা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে মসজিদের উপরে, সেই হিন্দুত্ববাদীদের সরকার ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ সংবিধানের উপর একটা আক্রমণ নামিয়ে এনেছে এই নতুন ওয়াকফ আইনের মাধ্যমে। আর সেই জন্য ভারতবর্ষের হিন্দু মুসলমান মানুষ নির্বিশেষে আমরা এই লড়াইটা লড়ছি, সংবিধান বাঁচানোর লড়াই। যেভাবে আমরা এনআরসির সময় লড়েছিলাম যে আমরা এই হিন্দুত্ববাদীদেরকে কিছুতে ভারতবর্ষের সংবিধানের উপরে, ভারতবর্ষের সংবিধানের কোনো ধারা পাল্টে দিতে দেব না। এই সুযোগে আর বেশিক্ষণ আমি বলবো না, দুটো কথা বলি। এর আগের বক্তা বলছিলেন এ তো নরেন্দ্র মোদী, অমিত শাহের ইতিহাস গেল, কিন্তু এটা তো সত্যি কথা। এই যে ওয়াকফের সম্পত্তির যে বিশাল সম্পত্তি আছে, আপনি আপনার অঞ্চলের ওয়াকফ সম্পত্তির কতটুকু খবর আপনি জানতেন? সাধারণ মানুষ, দরিদ্র মানুষ কতটুকু সুযোগ পেয়েছে? এবার অন্তত সচেতন হন। কারণ এই ওয়াকফ বোর্ডগুলোর মাথায় সমস্ত রাজনৈতিক দলের দুর্নীতিগ্রস্ত নেতারা বছরের পর বছর ধরে বসে আছে, তারা ভোগ দখল করছে। আর সেই সুযোগে নরেন্দ্র মোদী, অমিত শাহ কিন্তু বলছে আমি দুর্নীতি কমানোর জন্য এইরকম একটা আইন তৈরি করছি। এটা সম্বন্ধে সচেতন হন। আর আরেকবার বলবো, টেলিভিশন মিডিয়াতে আপনারা দেখছেন যে ওরা সারা দেশ জুড়ে প্রচার করছে পশ্চিমবঙ্গ পাকিস্তান হয়ে গেছে, পশ্চিমবঙ্গ খুব খারাপ। এর আগে সারা দেশে ওরা কাশ্মীর খুব খারাপ, কেরালা খুব খারাপ। কারণ একটাই ব্যাপার, পশ্চিমবঙ্গ পাকিস্তান হয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গের 30% মুসলমান মানুষ, আমরা একসাথে বসবাস করি। আজকে সেই সিস্টেম টেলিভিশনগুলো আপনার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে যে মুর্শিদাবাদ জেলাটা খুব খারাপ। মুর্শিদাবাদে বলে দলে দলে হিন্দু আক্রান্ত। মুর্শিদাবাদের অপরাধ কি? কারণ মুর্শিদাবাদে মুসলমান মানুষ সংখ্যাগরিষ্ঠ। আর আমরা দেখতে পাচ্ছি যখন এই প্রচার ওরা চালাচ্ছে, ঘটনা কয়েকটা ঘটেছে, অস্বীকার আমরা করছি না, কোনো ঘটনা যাতে না ঘটে সেটা দেখার দায়িত্ব আমাদের উভয় সম্প্রদায়ের মানুষের। কিন্তু বাস্তবটা কি? টেলিভিশন যখন এই ছবিটা দেখানোর চেষ্টা করছে, তখন আমরা দেখছি যে হিন্দুরা রাত পাহারা দিচ্ছে মুসলমান গ্রামগুলোতে, মুসলমান রাত পাহারা দিচ্ছে হিন্দুদের গ্রামগুলোতে, হিন্দু মুসলমান মিড ডে মিলে একসাথে খাবার খাচ্ছে। এটা তো আমার পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গটাকে আমরা বাঁচিয়ে রাখবো, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই লড়বো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ওয়াকফ বাঁচানোর লড়াই চলবে, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই চলবে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয়
তমাল চক্রবর্তী মহাশয়কে। তিনি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের মাঝে তিনি সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন। এই কথাগুলো আমি সবাইকে অনুরোধ করবো একটু বোঝার জন্য, কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, এদিকে আমরা লক্ষ্য রাখবো। এখন বক্তব্য রাখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আমাদের অন্যতম লেকচারার জনাব কারি হাফিজ মাওলানা আবুল আনসারী সাহেব। তার মূল্যবান বক্তব্য সকলকে শোনার অনুরোধ করছি। তাই এখনো যারা অযথা ছড়িয়ে ছিটিয়ে আছেন, আবারও বলছি, চলে আসুন, এই জায়গাগুলোকে পূরণ করুন। আর বেশি সময় নাই, মাগরিবের আর বেশি সময় বাকি নেই, তার আগে মাগরিবের পর্যন্ত আমাদের টোটাল সমাবেশ শেষ হয়ে যাবে। তো সবাইকে বলছি, ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না, প্রত্যেককে অনুরোধ করছি আপনারা চলে আসুন, এই জায়গাগুলোকে একটু পূরণ করুন। অল্প সময় সবাইকে অনুরোধ করছি, যারা দাঁড়িয়ে আছেন সবাইকে অনুরোধ করছি, সকলে চলে আসুন, এই জায়গাগুলোকে পূরণ করুন। এক নম্বর বক্তব্য রাখছেন আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্যতম লেকচারার জনাব কারি মাওলানা আবুল আনসারী সাহেব।